সামনে আরহামের কনসার্ট আছে, ছোটোখাটো কোনো শো নয়, দেশের অন্যতম বৃহৎ মিউজিক ফেস্টিভ্যাল। তাই সকাল থেকে ব্যস্ততার শেষ নেই এএমকে মিউজিক স্টুডিওতে। দেশের শীর্ষস্থানীয় মিউজিক লেভেলে ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম নাম এখন এএমকে মিউজিক স্টুডিও। তারা মূলত নিজেদের লেখা, নিজেদের সুর করা মৌলিক গান প্রকাশ করে। দেশ জুড়ে আন্তর্জাতিক স্টেজেও বহু কনসার্ট করেছে তারা। বিদেশের নামকরা মিউজিক লেভেল থেকে একের পর এক অফার এলেও বিদেশ নিজেদের সক্রিয়তা হারানোর ভয়ে তারা কখনোই সহজে কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি। বরং এখন অবস্থা এমন, যাতে এএমকে এর সঙ্গে একটি কন্ট্রাক্ট সাইন করার সুযোগ পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় অনেকের। এই ব্যান্ডের প্রাণ প্রতিষ্ঠাতা এবং মেইন বোলাকিস্ট আরহাম মেহতাব খান। তার সঙ্গে লিড ভোকালে রয়েছে আরাফ ও কাহাব। নেহা ফিমেল আর্টিস্ট প্রয়োজন অনুযায়ী গান গাওয়ার পাশাপাশি পুরো টিমের শিডিউল, রিহার্সাল এবং কাজের সমন্বয় সে করে। আর নিধি ব্র্যান্ডের ইভেন্ট ডিরেক্টর, কোনো আয়োজকের সঙ্গে কাজ করে। কোনো কনসার্টে চুক্তি চূড়ান্ত হবে, কবে কোথায় পারফর্ম করবে, সব কিছু তার আন্ডারে সম্পূর্ণ হয়ে থাকে। এই 7 জন কেবল সহকর্মী নয়, সে সাথে ছোটবেলার বন্ধুও। তাদের বন্ধুত্বই একসময় জন্ম দিয়েছিল দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড এএমকে মিউজিক স্টুডিওকে। তারা সাধারণত কনসার্ট করে না, বছরে যা হাতে গোনা কয়েকটি বিশাল আয়োজন ছাড়া তাদের মঞ্চে দেখা মেলে না। মাঝে মধ্যে যা করে তাও শুধুমাত্র লাখো ফ্যানদের আবদার রাখতে। আরহামের গান শোনার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানুষ অপেক্ষা করে। অল্প বয়সে নিজের কণ্ঠ, নিজের লেখা আর নিজের সুর সে তৈরি করেছে এক আলাদা পরিচয়, রকস্টার আরহাম মেহতাব খান। কিন্তু এই পথটা তার জন্য কখনোই সহজ ছিল না। ছোটবেলা থেকেই গানের প্রতি আরহামের অদ্ভুত এক নেশা ছিল। বন্ধুদের আড্ডায় বসে ঘন্টার পর ঘন্টা গান গাইত সে। আরাফ সেই গানগুলো মোবাইলে রেকর্ড করে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিত। একদিন হঠাৎ করে আরহামের গাওয়া একটি গান বিপুল পরিমাণে ভাইরাল হয়। সেটাই যেন ছিল আরহামের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। সেই ভাইরাল গানকে কেন্দ্র করে বন্ধুদের নিয়ে ছোট্ট একটা ব্যান্ড গড়ে তোলে আরহাম। সেই ছোট্ট স্বপ্নটাই আজ দেশের সেরা মিউজিক ব্যান্ডগুলোর একটিতে পরিণত হয়েছে। তবে তার এই স্বপ্নের পেছনে সবচেয়ে বড় বাধা ছিলেন ইজাজ খান। উনি কোনো মতে আরহামের গান গাওয়াকে সাপোর্ট করতেন না। ওনার একটাই কথা, খান পরিবারের ছেলে, খানদের ব্যবসা করবে, এগিয়ে নিয়ে যাবে। এসব গান বাজনা আবার কি? এসব রং তামাশা এই বংশের কেউ আগে করেনি আর পরবর্তীতেও করবে না। এই বিষয় নিয়ে বাবা ছেলের মধ্যে অসংখ্য তর্কা, ঝগড়া আর অভিমান হয়েছে। তবুও আরহাম কোনো দিন নিজের স্বপ্ন ছাড়েনি। আর সেই জেদের মূল হিসেবে বাবার সঙ্গে তার সম্পর্কেও ধীরে ধীরে এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে। যখন আরহাম প্রথম ব্যান্ড শুরু করেছিল, তখন ওই ব্যাপারে তার বাড়ির কেউই কিছু জানতো না, কেবল জানতো আলিশা। সেই সময় ব্যান্ড গড়তে গিয়ে ভয়ে কাঁপতো আরহাম, যদি বাড়িতে জেনে যায়, যদি সব কিছু বন্ধ করে দিতে হয়। তখন আলিশা আরহামকে সাহস দিত। সে ছিল আরহামের লাইফের ফার্স্ট ফ্যান, যে কিনা তার গানের জন্য পাগল ছিল, উঠতে বসতে যে কোনো সময় আবদার জুড়ে দিত গান শোনা। আলিশা সবসময় বলতো, তুমি শুধু শুরু করো, বাকিটা আমরা দেখব। সেই সময় স্টুডিও বানানো, ইনস্ট্রুমেন্ট কেনা, রেকর্ডিং সেটআপ সব মিলিয়ে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন ছিল। টিনেজ বন্ধুদের সবার সামর্থ্য মিলিয়ে সামান্য কিছু জোগাড় হয়েছিল, কিন্তু মোট খরচের প্রায় 80% তখনই বাকি। পরবর্তীতে হতাশ হয়ে একসময় আরহাম ঠিক করে ফেলেছিল হাল ছেড়ে দিবে, আর হবে না। ঠিক তখনই মাত্র 14 বছরের আলিশা নিজের জন্মদিনে পাওয়া কয়েকটি সোনার চেইন চুপি চুপি এনে দেয়। শুধু তাই নয়, বরং নিজের দাদিকে রাজি করিয়ে আরহামের জন্য বড় অঙ্কের টাকারও ব্যবস্থা করে। মেহরোজা আক্তার এমনিতে আরহামের প্রতি দুর্বল, তাই তিনিও এগিয়ে এসেছিলেন সাহায্যের হাত বাড়িয়ে। সেই টাকা দিয়ে প্রথম যাত্রা শুরু হয় এএমকে মিউজিক স্টুডিওর। তবে এর মূল্য দিতে হয়েছিল আলিশাকে। বিষয়টা বাড়িতে জানাজানি হতেই আয়েশা বেগমের হাতে বেশ কয়েকটি থাপ্পড় খেতে হয়েছিল তাকে। তবুও নিজের সিদ্ধান্তের জন্য একবারও অনুতপ্ত বোধ করেনি সে। সেদিন যদি আলিশা পাশে না দাঁড়াতো, তবে হয়তো আজকের এএমকে কখনোই জন্ম নিত না। শুটিং শেষে গভীর রাতে যখন ক্লান্ত শরীরে আরহাম বাড়ি ফিরত, তখন পুরো খানবাড়ি ঘুমিয়ে থাকলেও জেগে থাকতো আলিশা। সেই সময় বাড়ির মেইন দরজায় কোনো ফিঙ্গারপ্রিন্ট লক ছিল না, তাই প্রতি রাতে নিঃশব্দে দরজা খোলা লাগতো তার।
আর যখন আরহাম কোনো গান লিখতে না পেরে কোনো সুর ঠিক না হওয়ায় ভেঙে পড়তো, তখন আলিশাই জোর করেই গিটারটা তার হাতে ধরিয়ে দিত। তারপর শাসিয়ে বলতো, আজ তুমি লিখবে, তুমি গাইবে আর আমি শুনবো। তারপর একদিন সবাই তোমার গান গাইবে, তখন তুমি হবে রকস্টার আরহাম মেহতাব খান। কিশোরী আলিশার সেই কথাগুলোই যেন নতুন করে আশা দিত আরহামকে। তবে একদিন সব কিছু জেনে যান ইজাজ খান। রাগে তিনি আরহামের পকেট মানি বন্ধ করে দেন, ফোন পর্যন্ত কেড়ে নেয়। আর সেই ফোনটাও পরে ফিরিয়ে এনেছিল আলিশাই। ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি আর অনুরোধ করে শেষ পর্যন্ত ইজাজ খানকে রাজি করিয়েছিল সে। খানবাড়ির সবাই ভাবত বড় হলে আরহামের এই শখ নিজে থেকে চলে যাবে, অথচ আজ সেই ছেলেই দেশের সবচেয়ে জনপ্রিয় রকস্টারদের একজন। এখন সময় বদলেছে, সব কিছু পাল্টে গেছে। শখ আর জেদ থেকে শুরু করা আরহামের এএমকে স্টুডিওকে আরও পিছে ফিরে তাকাতে হয়নি। সে এখনও প্রায় সময় আলিশাকে জড়িয়ে ধরে বলে, তুই না থাকলে কিছুই হতো না, তুই না থাকলে আজকের আরহাম হতো না। আমার গান শুরু হয়েছিল তোকে নিয়ে, আর শেষ হবেও তোকে নিয়েই। আমার গানের অক্ষরের কল্পনা তুই, আমার সুরের বাস্তবতা তুই। আলিশা তখন হেসে জবাব দেয়, যেহেতু সব কিছু আমার জন্যই হয়েছে, তবে আমাকে একটা হাতির বাচ্চা এনে দাও। হাতির বাচ্চা দিতে না পারলেও একটা কিউট গোলগাল গন্ডারের বাচ্চা ঠিকই দিয়েছি, সামনে চাইলে আরও দেব। ছি, অশ্লীল পুরুষ। কনসার্টের প্রস্তুতির জন্য টানা 2 দিন হলো আরহাম বাড়ি ফেরে না। তার প্রায় পুরো সময়টাই কাটছে স্টুডিওতে। কনসার্টের পাশাপাশি তাদের নতুন একটি গানও রিলিজ হবে, তাই আপাতত স্টুডিও যেন তার দ্বিতীয় বাড়ি। আর কিছুদিন পরই তার সেমিস্টার ফাইনাল, তাই এখনই গান, রিহার্সাল সব কিছু গুছিয়ে নিতে হবে। তারপর মনোযোগ পড়াশোনায় দিবে সে। শুধু আরহাম নয়, তার সঙ্গে বাকিদেরও ফাইনাল পরীক্ষা শুরু হবে সামনে থেকে। তবে এই 2 দিনে আরহাম বাড়িতে না ফেরার সবচেয়ে বেশি মন খারাপ করেছে ছোট্ট ডোরা। একদিন মাত্র বাবাকে না পেয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল সে। আলিশার কাছেও থাকতে চায়নি। ভিডিও কলে বাবাকে দেখলে ছোট্ট হাত দুটো ফোনের দিকে ভারিয়ে এমনভাবে কান্না করতে যেন এখনই স্ক্রিন বেদ করে বাবার কোলে চলে যাবে। শেষ পর্যন্ত আরহামের কথাতে আলিশা ডোরাকে নিয়ে স্টুডিওতে চলে আসে। বাবাকে সামনে দেখা মাত্রই ডোরা চোখ দুটো চিকচিক করে উঠল। বাবা ছোট্ট শরীরটা জাঁকিয়ে পড়লো আরহামের কোলে। তবে কোলে উঠতে ডোরা আগে আরহামের দিকে রাগান্বিত মুখ করে তাকালো, যেন প্রতিবাদ জানাচ্ছে। কেন এতটা সময় বাবা ডোরার কাছে আসেনি। তারপর নিজের ছোট ছোট গুলুমুলো পা দুটো আরহামের বুকের উপর তুলে ঠুস ঠুস করে কয়েকটা লাথি বসিয়েছে। আরহাম বুঝলো ছেলের রাগ, তাই কিছু না বলে সাদরে গ্রহণ করলো ছোট ছোট পায়ের লাথি শেষ হলে ডোরা এবার মায়া মায়া চোখ করে আরহামের দিকে তাকালো। তারপর নিজের ছোট ছোট হাত দিয়ে আরহামের মুখ হাতড়ে তার গাল টেনে নিজের ছোট্ট জিহ্বা দিয়ে বাবার গাল ভিজিয়ে আদর করে দিল। বাবা, ডোরা মিট্টি ইউ মিস করলে লাথি দিয়েছিস কেন ডোলের বাচ্চা? ডোরা অবাক হয়ে মাথা কাত করে বলল, লাঠি দিছি? হ্যাঁ, তাও আবার অনেকগুলো। ডোরা মাথা নেড়ে প্রতিবাদ করলো, আপা দিছি? আপ্পা না, লালা দিয়েছিস, লালা। তো ডোরা কিছুক্ষণ খুব ভাবুক মুখে বাবার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে নিজের গুলুমুলো হাতে আরহামের চুলের মুঠি চেপে ধরে নিজের কপালটা বাবার কপালে ঠেকিয়ে আবারও গালে লালা মাখিয়ে দিল। ডোরা আডরিও। আরহাম তাকে আরও শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমু খেলো। আমার ছোট মরিচের বাচ্চা, তোকে আমি এত মিস করেছি। তোর লাথি না খেলে এখন আর আমার ঘুমই আসে না। বেশ। নিজের লাথির এমন প্রশংসা শুনে ডোরা উচ্ছ্বসিত হয়ে আবারও নিজের গুলোমুলো 2 পা তুলে ঠুস ঠাস করে আরহামের বুকে আরও কয়েকটা লাথি বসিয়ে দিল। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই সেই দৃশ্য দেখছে। সবাই শুধু অপেক্ষা করছে বাপ ছেলের এই মিলন মেলা শেষ হলেই ডোরাকে আগে কোলে নেবে। এই আদুরে গোলগাল বাচ্চাটাকে দেখলে কার না কোলে নিতে ইচ্ছে করে। মায়ের মতো হালকা বাদামি রঙের নরম চুল, বাবার মতো ছাই রঙা চোখ আর টুকটুকে ফোলা গাল দেখলেই ইচ্ছে করে গপাগপ কয়েকটা চুমু খেতে। সবাই যখন ডোরার জন্য অপেক্ষা করতে ব্যস্ত, তখন শুধু নেহাই দূরেই
নেহাই দূরেই দাঁড়িয়েছিল। এমন নয় যে সে ডোরাকে আদর করে না, বরং খুবই করে। তবে এভাবে কাড়াকাড়ি করে কোলে নেওয়া তার স্বভাবে নেই। সবাই আদর শেষ করলে তবে সে শান্তভাবে কোলে নেবে। আরহাম যখন মাত্রই ডোরাকে নামাতে যাবে, অমনি সবাই একসঙ্গে দৌড়ে এলো। আমি নিব। নিধি না, আগে আমি। আদি সরে যা। কাহাফ। মুহূর্তে শুরু হয়ে গেল ডোরাকে নিয়ে টানাটানি। শেষ পর্যন্ত কাহাফি বিজয়ী হলো। ডোরাকে কুলে নিয়ে গপাগপ করে কয়েকটা চুমু খেলো সে। কিন্তু মা বাবা ছাড়া কারো চুমুই ডোরার বিশেষ পছন্দ নয়। সে সঙ্গে সঙ্গে নিজের গালে হাত দিয়ে ডলতে ডলতে কাহাফকে কড়া গলায় শাসালো। কাপচা। ডোন আপ্পা ডোরা। নিজের নামের এমন বিকৃতি শুনে কাহাব মুখ বাঁকালো। সে কত চেষ্টা করেছে কাহাব চাচ্চু শেখাতে, কিন্তু ডোরা শুরু থেকে কাহাব আর চাচ্চু মিশিয়ে তাকে ডাকে কাপসা। কাহাব দীর্ঘশ্বাস ফেলে বলল, কাপসা তো হবে না ডোরা, বলো কাহাব চাচ্চু। ডোরা মাথা চুলকে চোখ ফিট ফিট করে অনেক ভেবে আবারও বলল, কাপচা। পাশ থেকে আদি হেসে চিৎকার করে উঠল, সাথে বিস্কুটও দেবো নাকি ডোরা? আরে চা পাতা ছাড়া আবার কাপসা হয় নাকি নিধি? শুধু চা পাতা নয়, চিনিও লাগবে আদি। শুধু চিনি দিয়ে হবে না ভাই, ফ্লেভার কাহাফের আবার মধু লাগে। বেডিগো মধু। রিহান শালা। ডোরাকে এক হাতে ধরে নিজের পায়ের মোজা খুলে রিহানের দিকে ছুঁড়ে মারল কাহাফ। রিহান মোজাটা হাতে নিয়ে মুখ কুচকে ফেলল। ইয়াক, কি গন্ধ রে তোর মোজায়! বলেই না তাকিয়ে সেটা ফাঁসের দিকে ছুঁড়ে মারল। ঠিক সেই পাশে দাঁড়ানো ছিল আলিশা। মেজাজটা তার গায়ে লাগার আগেই আরহাম দ্রুত আলিশার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে আনলো। তারপর রিহানের দিকে কটমট করে তাকিয়ে বলল, বেটা তুই আন্ধা নাকি? চশমার পাহাড় বাড়া। পাশে আমার বউ দাঁড়িয়েছিল, দেখিসনি? রিহান সঙ্গে সঙ্গে দুই কান ধরে আলিশার দিকে চেয়ে বলল, সরি আলিশা। এদিকে ডোরা এখন নিধির কোলে। নিধি আদর করে গালে একটা চুমু খেলো। এবার ডোরা কিছুই বলল না, বরং সে এখন নিধির গলায় ঝুলে থাকা প্যান্টেনটা ধরে মন দিয়ে টানাটানি করছে। কাহাব সেটা দেখে মুখ বাঁকিয়ে বলল, আমি চুমু দিতে ড্রোন ড্রোন, আর নিধি দিতে একদম চুপ। দেখে রাখ আরহাম, এই বয়সে মেয়ে মানুষ চিনে ফেলেছে তোর ছেলে। বড় হয়ে বাপের থেকেও বড় প্লে বয় হবে। আলিশার সঙ্গে সঙ্গে ব্রু কুচকে আরহামের দিকে তাকালো। এটা কেন বললে ভাইয়া? বাপের থেকেও বড় প্লেয়ার মানে রিহান আর আদির তো এমন সুযোগই চাই। আরে আলিশা, তুমি জানো না বিয়ের আগে এই ছেলের কত মেয়ের সঙ্গে একসঙ্গে টাইম পাস চলতো, সবাই আবার রিলেশনশিপের নামে। আলিশা এবার আরহামের দিকে ঘুরে দাঁড়ালো, চোখ দুটো সরু করে দাঁতের দাঁত চেপে জিজ্ঞেস করলো, কয়জন ছিল? এইসব মিথ্যে অপবাদ। ওরা নিজেরা বিয়ে করতে পারছে না, তাই আমাদের সংসারে আগুন লাগাতে চাইছে। চল আমরা ওই দিকে যাই। কথা শেষ করে এক হাত দিয়ে আলিশার হাত আরেক হাত দিয়ে তার কোমর জড়িয়ে নিজের রেস্ট রুমের দিকে হাঁটতে শুরু করলো। যেতে যেতে পিছন ফিরে হুমকি দিয়ে গেল, আমার বাচ্চার খেয়াল রাখবে। ওর কান্নার শব্দ যদি আমার কানে আসে, তবে তোদের প্রত্যেকটার ফাঁসার ছাল তুলে নেব আমি। আমাকে এখানে কেন এনেছ? আমি শুনবো ওরা কি বলতে চায়। কই, সব কথা বললেও নিজের টাইম পাসের কথা তো কোনো দিন বলনি আমাকে। রুমে ঢুকে আরহামের হাত ছাড়িয়ে বলল আলিশা, দেখ লিসা, এসব অনেক আগের কথা, তখন আমাদের বিয়েও হয়নি। আর এসব কথা তোকে তখন বললে তুই ঝগড়া হলেই আমাকে ব্ল্যাকমেইল করতিস। সরো তুমি, যাও সেই মেয়েগুলোর কাছেই যাও। আরহাম দুষ্ট এসে এক পায়ে গিয়ে এলো, আগে তোর কাছে আসতে দে। দুদিন ধরে অভুক্ত আমি। আলিশা ব্রু কুচকে তাকালো, কেন এখানে খাবার নেই? এই খাবার সেই খাবার না রে বুটকি। আবার বুটকি বলেছিস? কোন দিক দিয়ে বুটকি আমি? এক ফোঁটা মেদ নেই আমার, তাও কিনা বুটকি বলিস? আজ শুধু ঘরে আসিস তুই গন্ডার বলিস কেন? আমার ইচ্ছা, বুটকি বলো আমার ইচ্ছা। সরো এখান থেকে। এবার আর আলিশাকে সুযোগ দিল না আরহাম। একটানে তাকে নিজের কাছে টেনে এনে তার ঠোঁটের নিজের ঠোঁট ডুবিয়ে দিল। দুজনেই যখন নিজেদের একান্ত মুহূর্তে ডুবেছিল, ঠিক তখনই নক না করে দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ল নেহা। ভেতরে ঢুকে চোখের সামনে এমন দৃশ্য দেখে তার
পা থেমে গেল, মুহূর্তে চোয়াল শক্ত হয়ে এলো। আজও সে মন থেকে আলিশাকে আরহামের স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। একসময় সে আরহামকে পছন্দ করত, এমনকি এখনও করে। আর বিশ্বাস ছিল যদি আলিশা তাদের মাঝে না আসতো তাহলে হয়তো আরহাম আজ তারই হতো। হঠাৎ এমন সময়ে নেহাকে দেখে আলিশার লজ্জায় আরহামকে ঠেলে দূরে সরাতে চাইল, কিন্তু আরহাম একটুও সরল না, বরং আরো শক্ত করে আলিশাকে নিজের কাছে ধরে রাখলো। লজ্জায় আলিশার কান থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। আরহাম এবার শক্ত কণ্ঠে নেহাকে বলল, হাজব্যান্ড ওয়াইফের একা থাকলে নক করে আসতে হয়, জানিস না? খেয়াল ছিল না আমার, বের হ। তোর জন্য ইম্পর্ট্যান্ট একটা কল এসেছে, পরে কথা বলবো আমি, এখন যা। আর এক মুহূর্ত দাঁড়ালো না নেহা, অপমানিত মুখে ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। নেহা বেরিয়ে যেতেই আলিশা আরহামের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এভাবে বললে কেন নেহা আপুকে? কিভাবে বলতাম? এতটুকু কমন সেন্স নেই যে নক করে আসতে হবে? এটা তো আমাদের বেডরুম না, ছাড়ো এখন। বেডরুম না হলেও এটা আমার রেস্ট রুম, তাই নো ছাড়াছাড়ি। তারপর আরহাম আবারও বলল, আর তুই নিজেই তো নেহাকে তেমন পছন্দ করিস না, তবে ওর হয়ে কথা বলছিস কেন? তার হয়ে বলছি না, তবে এটা সঠিক জায়গা না। জাস্ট শাট আপ। এরপর আবারও আলীর সাথে মগ্ন হয়ে পড়ল আরহাম। অন্যদিকে নেহা প্র্যাকটিস রুমে গিয়ে রাগে ফুঁসছে। রাগে তার হাত মুঠো হয়ে আসছে। আরহাম কোনোদিনে তার সঙ্গে এমন রুড ব্যবহার করে না, যতবারই করেছে তা আলিশার জন্য করেছে। যদিও আলিশার সঙ্গে নেহার ব্যক্তিগত কোনো সমস্যা নেই, তবু আরহামের সঙ্গে বিয়ের পর থেকে, বিশেষ করে ডোরার জন্মের পর থেকে আলিশাকে সে একদমই সহ্য করতে পারে না। তার মনে হয় আলিশাই তার সব না পাওয়ার কারণ। সে যে জায়গায় একসময় নিজেকে কল্পনা করেছিল, আর সেখানে দাঁড়িয়ে আছে আলিশা। আর সেই অপূর্ণতায় ধীরে ধীরে তার মনে ঈর্ষা ক্ষোভকে আরও গভীর করে তুলছে। বেশ কিছুক্ষণ ধরে মা বাবা দুজনের কাউকে কাছে না পেয়ে ডোরা ঠোঁট ফুলে কান্না শুরু করে দিল। মাম দেয়, মাম দেয়। ছোট্ট দুটো হাত বাড়িয়ে কাঁদতেই আছে সে। রিহান, কাহাব, নিধি সবাই মিলে তাকে শান্ত করার চেষ্টা করলো। ডোরার থামার কোনো নামই নেই। মাম দেয় বাবা। শেষ পর্যন্ত আদি হাল ছেড়ে দিয়ে ডোরাকে কোলে তুলে নিল। চল, তোর বাপ মাকে উদ্ধার করেই আনি বলে সে সোজা আরহামের রেস্টরুমের দিকে হাঁটা শুরু করলো। এদিকে সময় যেন থেমে গেছে। বেশ অনেকক্ষণ কেটে গেল। আলিশাকে ছাড়ার কোনো ইচ্ছেই নেই আরহামের। সে যেন পুরোপুরি ডুবে আছে তার লিসার মধ্যে। আরহামের বেপরোয়া আচরণে এক পর্যায়ে আলিশা বলে উঠল, বেহাইয়া ছেলে, ছাড়ো আমাকে। চুপ, এটা তোর স্টুডিও গন্ডার, সে খেয়াল আছে? আরহামের কোনো উত্তর নেই, সে আপাতত নিজের কাজেই মগ্ন। ঠিক তখনই রুমের দরজায় টোকা পড়ল, সেই সাথে ভেসে এলো ডোরার কান্নার স্বর। মাম দেয় বাবা। ডোরা ছেলের কান্না কানে আসতেই আলিশা জোর করে নিজেকে আরহামের কাছ থেকে ছাড়িয়ে নিল। অন্যদিকে আরহামের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে রাগে গজগজ করে বলতে লাগলো, এই ছোট মরিচটা বড্ড হিংসুটে হচ্ছে, একটুও মা বাপকে একা থাকতে দেয় না। আলিশা হেসে ফেলল আরহামের এমন কথায়। সরো। তারপর তাড়াতাড়ি নিজের কাপড় ঠিক করে নিল সে। নিচ থেকে ওড়নাটা তুলে ভালো করে গায়ে জড়িয়ে নিল। আরহাম ওয়াশরুমের দিকে ইশারা করে বলল, ফ্রেশ হয়ে আয়। আলিশা কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে চলে গেল। আরহামও নিজেকে একটু ধাতস্থ করে দরজার দিকে এগিয়ে দরজা খুলতে বাবাকে সামনে দেখে ডোরা এক প্রকার ঝাঁপিয়ে তার কোলে উঠে পড়ল। দু হাত দিয়ে আরহামের গলা জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বলল, বাবা বাবা। ডোরা ক্রাই ক্রাই। আরহাম হেসে ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। এদিকে আদি দু হাত তুলে আত্মসমর্পণ করলো, তোর ছেলেকে তুই সামলা, আমি গেলাম। আদি ঘুরে চলে যেতে নিতেই আরহাম পেছন থেকে ডাক দিল, এই শোন। আদি ফিরে তাকাতেই আরহাম শুধালো, আলিশার ব্যাগটা আর এক কাপ কফি পাঠিয়ে দিস আমার জন্য। আদি থামবস অ্যাপ দেখিয়ে ওকে বলে চলে গেল। রেস্টরুমের ডিভানের ওপর হেলান দিয়ে বসে আছে আরহাম, তার কোলে ডোরা। ছোট্ট ডোরা এক মুহূর্ত স্থির হয়ে বসে থাকছে না। একটু পরপরই নিজের ছোট্ট দুটো পা দাপিয়ে আরহামের পেটের ওপর লাফাচ্ছে। এখনও তার বুকে উঠে বসছে, আবার কখনো গলা জড়িয়ে ধরে কুটি কুটি করে হাসছে। কিছুক্ষণ আগে যদি
গার্ডের হাতে 1 কাপ কফি, গরম কফি পাঠিয়ে দিয়েছে। আরহাম কফির মগটা টেবিলের উপর রেখে আলিশার ব্যাগ থেকে ডোরার ফিডার বের করলো। তারপর ডোরাকে আরেকটু আরাম করে কোলে বসিয়ে তার হাতে ফিডার ধরিয়ে নিজের এক হাতে তুলে নিল কফির কাপ। ডোরার হাতে ফিডার থাকলেও তার নজর বাবার হাতে থাকা কফির দিকে। ওটা তার চাই। ডোরাও কফি খাবে, তাই একদম নিষ্পাপ ইনোসেন্ট একটা মুখ করে বাবার দিকে চেয়ে আছে। ডোরার এমন নিষ্পাপ চেহারা দেখে আরহাম সন্দেহের চোখে তাকালো তার দিকে। কিরে, এভাবে তাকাচ্ছিস কেন? তুই তো এত ভালো বাচ্চা না, তোর মতলব কিন্তু ভালো ঠেকছে না ছোট মরিচ। ডোরা ধরা পড়ে যেতে রাগান্বিত মুখে বাবার দিকে তাকালো। আর তাই ফোলা ফোলা গাল আরও ফুলিয়ে বাবাকে নিজের বাসায় বকা দিল সে। তারপর আবার মুহূর্তের মধ্যেই মুখের ভাব পাল্টে ফেলল। এক হাতে ফিডার ধরে অন্য হাতটা ধীরে ধীরে আরহামের কফির মগের দিকে এগিয়ে নিচ্ছে সে, যেন যে কোনো মুহূর্তে ছোট হাতের থাবা বসাবে সে। আরহাম তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মগটা সরিয়ে নিল। এই সর, আমার কফিতে হাত দিচ্ছিস কেন তুই? বাবা, না, তোর মা দেখলে এখন আমাকে মারবে। ডোরা আবারও মায়া মায়া চোখে বাবার দিকে তাকালো। দাদা, বা তাকিয়ে আছিস কেন? চোখ সরা আমার কফি থেকে। মায়ের মতো খালি আমার জিনিসের দিকে নজর। ডোরা হাত সরানোর বদলে এবার পা দাপিয়ে আরও উৎসাহ নিয়ে কফি ছিনিয়ে নেওয়ার পায়তারা করছে। কিরে হাত সরা, তুই তোর ফিডার খা। ডোরা গম্ভীর মুখ করে মাথা নাড়ল। না, সে ফিডার খাবে না। ফিডি ইয়াম নাই, তুমি ফিডি খাও বলে নিজের ফিডারটা আরহামের মুখের সামনে এগিয়ে দিল, যেন ডিল করতে চাইছে ফিডারের বদলে কফি। আরহাম ফিডারটা মুখের সামনে থেকে সরিয়ে এবার ডোরার দিকে তাকালো, যে কিনা এখনো ঠোঁট ফুলিয়ে মায়া মায়া চোখে তার দিকে চেয়ে আছে। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আরহাম চারপাশে একবার তাকালো। খাবি? আচ্ছা নে, একদম অল্প করে খা, তোর মা দেখলে আবার আমাকে মারবে, তাড়াতাড়ি খেয়ে ফেল। যেই না আরহাম কফির মগটা ডোরার মুখের কাছে নিতে যাবে, ঠিক তখনই কানের ফাঁস থেকে বজ্রপাতের মতো একটা চিৎকার ভেসে এলো। গন্ডারের ঘরের গন্ডার, তুই আমার বাচ্চাকে এসব কি দিচ্ছিস? আলিশার সেই চিৎকার আরহাম এমনভাবে চমকে উঠল, যেন হাতে থাকা কফির মগটা প্রায় ফেলে দিচ্ছিল সে। বুকে থুতু দিয়ে ঘুরে তাকিয়ে কোনো মতো বলতে লাগলো, কই, আমি কিচ্ছু দিচ্ছি না তো। এটা তো এই ছোটো মরিচ খেতে চেয়েছে বলে, মানে ওই আর কি। আলিশা 2 হাত কোমরে রেখে চোখ রাঙিয়ে এগিয়ে এলো। তুই আমার বাচ্চাটাকে পুরো বরবাদ করে দিবি। আরহাম অসহায়ের মতো ডোরার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, আমি না, শব্দ সেই ছোটো মরিচের। ওই কফি খাওয়ার জন্য আমার সাথে ঝগড়া করছিল। ডোরা বাবার কথা শুনে প্রতিবাদ করতে লাগলো পা দাপিয়ে, যেন সে কিছুই করেনি। সব দোষ বাবার, সে তো ভালো বাচ্চা। আর সেই মুখ থেকে আলিশার রাগ আরও বেড়ে গেল। ও ছোট, ও বুঝে না, কিন্তু তোরও কি ডোরার সমান বুদ্ধি? আরহাম কাশির ভান করে নিচু গলায় বিড়বিড় করলো, মাঝে মাঝে তো মনে হয় আমার বুদ্ধি ওর থেকেও কম। আতা তাইত বাবা তাইত, ডোরা কুফি খায় না। আরহাম বড় বড় চোখ করে তাকালো ডোরার দিকে। কত বড় ফুলটি বাচ্চা না, ভাবা যায়? চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।